জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। চীন রাশিয়া ঋণের চাপে বাংলাদেশ, রিজার্ভ নিয়ে বাড়তি দুশ্চিন্তায়, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বাংলাদেশের নির্বাচন বিশ্ববাসীর কাছে কৌতুকে পরিণত হয়েছে বললেন রুহুল কবির রিজভী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বড় বড় অবকাঠামো নির্মাণ প্রকল্প বা মেগা প্রকল্পে চীন রাশিয়া সহ বিভিন্ন দেশের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের সময় ঘনিয়ে আসায় বাংলাদেশের অর্থনীতির উপর চাপ কমেই বাড়ছে। তাই চাপ বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে চলমান দুশ্চিন্তা বাড়িয়ে তুলছে। জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। সরকারি কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়, চীনের ঋণের তৈরি বড় দুটি প্রকল্প কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু রেল সংযোগের ঋণের কিস্তি বাংলাদেশকে নভেম্বর ও ডিসেম্বর দেওয়া শুরু করতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুই প্রকল্পের জন্য রাশিয়ার কাছ থেকে নেওয়া $1,188 কোটি ঋণ চলতি বছরের শুরু থেকেই পরিশোধ করতে হবে। কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই ঋণের কিস্তি কিছু অর্থ এসক্রো অ্যাকাউন্টে আটকে আছে। এসক্রো অ্যাকাউন্ট হলো দুই পক্ষের মধ্যে লেনদেন নিষ্পত্তিতে আইনিভাবে নিয়োজিত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান খোলার হিসাব। 2015 সালে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর বাংলাদেশ যেসব ঋণ নিয়েছে সেগুলো বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর বেশি চাপ সৃষ্টি করেছে। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন বা মান কমে যাওয়ায় পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে। এক্ষেত্রে এশিয়ার সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়া শ্রীলঙ্কা বা পাকিস্তানের চেয়ে বাংলাদেশের পরিস্থিতি অনেক স্বস্তিদায়ক হলেও রিজার্ভ নিয়ে টানাটানি কমছে না। এই পরিস্থিতিতে যথাযথভাবে মোকাবেলা না করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কামাল মজুরি। তিনি নিক্কেই এশিয়াকে বলেন, পরিস্থিতি যথাযথ ব্যবস্থাপনা না হলে দেশের সামষ্টিক অর্থনীতি অস্থিতিশীল হতে পারে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি তথ্য বলছে, 2022-23 অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধ হয়েছে $274 কোটি, যা আগের অর্থবছরের চেয়ে 37% বেশি। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে চলতি 2023-24 অর্থবছরে সরকারকে আরও $328 কোটি বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। এই ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে 2029-2030 অর্থবছরে $515 কোটি দাঁড়াতে পারে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 30 বিলিয়ন বা $3,000 কোটি নিচে নেমেছে। 2021 সালে আগস্টে এর পরিমাণ ছিল $4,800 কোটি। রিজার্ভ কমার কারণ হিসেবে ইউক্রেন সংকটের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়াকে কিছুটা দায়ী করা হয়। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ কঠোর মানদণ্ড বিবেচনায় রিজার্ভের পরিমাণ কমে $2,300 কোটি কাছাকাছি নামতে পারে। রিজার্ভ বাড়াতে এই বছর শুরু থেকে আইএমএফ এর কাছ থেকে $474 কোটি ঋণ নিয়েছে, কিন্তু বৈদেশিক ঋণ পরিশোধের চাপে এই অর্থ খুব বেশি ইতিবাচক ফলাফল বয়ে আনবে না বলে সংশ্লিষ্টদের মত। ইআরডির কর্মকর্তা বলছে, চীন রাশিয়া ও ভারতের কাছ থেকে নেওয়া ঋণ রিজার্ভের উপর বাড়তি চাপ তৈরি করছে, কারণ আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর তুলনায় তাদের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের সময়ও কম এবং সুদের হারও বেশি। তারা বলছে, 2015 সালের পর থেকে সুদের হার সহ নানা কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণের ব্যয় ক্রমেই বেড়ে চলছে। ওই বছর বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর থেকেই ঋণদাতা সফট লোন বা স্বল্প সুদের ও সহজ শর্তে ঋণ সুবিধা বাদ দিয়েছে। তারা এখন ব্লেন্ডেড লোন বা মিশ্র পদ্ধতিতে ঋণ দিচ্ছে, যেখানে সুদের হার মাঝামাঝি হয়। ইআরডি এ কর্মকর্তা বলেন, সাধারণত দ্বিপক্ষীয় ঋণগুলোর ক্ষেত্রে উচ্চ সুদহার এবং কঠোর শর্ত বেশি দেওয়া হয়।
গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিডিপি সম্মানী ফেলো অধ্যাপক মিজানুর রহমান বলেন, নিম্ন মধ্যম আয়ের দেশে পর্যায়ে উত্তরণের পর বাংলাদেশে বেশ কয়েকটি মেগা প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু এর মধ্যেই উচ্চ ব্যয়ের ঋণ বেড়ে গেছে। দেশে অর্থনীতিতে এর বড় প্রভাব পড়েছে। মিজানুর রহমান বলেন, চীন ও রাশিয়ার কাছ থেকে বাংলাদেশের নেওয়া ঋণের গ্রেস পিরিয়ড বা কিস্তি মওকুফকাল ও পরিশোধের মেয়াদ দুটোই কম। বিশ্বব্যাংকের অধিকাংশ ঋণের গ্রেস পিরিয়ড থাকে 10 বছর, অথচ রাশিয়া ও চীনের ঋণের গ্রেস পিরিয়ড এর অর্ধেক। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, বিশ্বব্যাংক উন্নয়ন প্রকল্প ঋণ পরিশোধ 30 থেকে 40 বছর সময় দেয়। বিপরীতে বিভিন্ন দেশ দেশ থেকে দ্বিপক্ষীয় ঋণ পরিশোধের সব মিলিয়ে গড়ে 15 বছর সময় পাওয়া যায়। সময়সীমা কমার কারণে আগের চেয়ে ঋণের কিস্তির আকার যথেষ্ট বড় হয়েছে। কর্ণফুলী টানেল প্রকল্পের জন্য $৭৪.৫০ কোটি ঋণ নিতে 2015 সালের জুনে চীনের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। পরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য 2018 সালের এপ্রিলে আরও $267 কোটি ঋণ চুক্তি করে। ইআরডি তথ্য বলছে, চীন থেকে নেওয়া বাংলাদেশের মোট ঋণ এখন $1,750 কোটি। এসব প্রকল্পে বহু আগে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য চুক্তি হয়, কিন্তু এই প্রকল্প কিস্তি এখনো বাকি। পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রাশিয়াকে ঋণ পরিশোধের বাধা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ তৃতীয় মুদ্রা চীনা ইউয়ানে অর্থ পরিশোধ করতে চাইছে। এর জন্য গত 7 আগস্ট বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়ে ঋণের পিপলস ব্যাংক একটি অ্যাকাউন্ট খুলতে বলেছে ইআরডি। সব মিলে বাংলাদেশের ঋণের বোঝা বেড়েই চলছে। অর্থ মন্ত্রণালয় হিসাবে 2023-24 অর্থ বছরে $7,645 কোটি বৈদেশিক ঋণ বেড়ে পরে অর্থ বছরে $8,524 কোটি দাঁড়াবে। তবে এই ঋণ বাংলাদেশের জন্য খুব বেশি সংকট নয় বলে মনে করেন অধ্যাপক মিজানুর রহমান। তার মতে, বাংলাদেশের জিডিপির তুলনায় বৈদেশিক ঋণ খুব বেশি নয়। 2022 সালে জুন নাগাদ দেশের বৈদেশিক ঋণ ছিল মোট জিডিপির মাত্র 20.5%। দেশের রপ্তানি আয় ও রেমিট্যান্স ও প্রবাসী আয় বিবেচনা নিলে ঋণ পরিশোধের অঙ্কটা খুব বড় নয়। অধ্যাপক মিজানুর বলেন, তবে যেহেতু বৈদেশিক রিজার্ভ কমে গেছে, তাই আমাদের খুব বেশি সতর্ক হতে হবে। তবে বিপদ এখানেই শেষ নয়, আরও আছে সামনে, কারণ 2026 সাল থেকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতারে চলে যাবে। এর এর সহজ অর্থ, বিশ্ববাজারে প্রবেশে বাংলাদেশি পণ্য আগে যে ছাড় পেত তা পাবে না। এর ফলে দেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এই মুহূর্তে ঋণ পরিশোধের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেন অধ্যাপক মিজানুর রহমান। আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের নির্বাচন এখন বিশ্ববাসীর কাছে রীতিমতো হাস্যকর কৌতুকে পরিণত হয়েছে। কেবল জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকারের নির্বাচনগুলোকেও আমরা আর মামুদের তামাশায় রূপান্তরিত করা হয়েছে। আজ শুক্রবার রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দস্যু দলের কাছে যেমন সাধারণ মানুষের সম্পদ নিরাপদ নয়, তেমনি ভোট ডাকাত সরকার কখনোই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবে না। রিজভী আরও বলেন, অভিনব ভোট ডাকাতির কারিগর শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া অসম্ভব। এই কারণে দেশের 95% ভোটার 27 জানুয়ারি ডামি নির্বাচন বর্জন করেছেন। যে কারণে জনগণ ডামি নির্বাচন বর্জন করেছিলেন, এখনও সেই পরিস্থিতির উন্নতি হয়নি। গণতন্ত্রের প্রতি সংবেদনশীল জনগণ বিশ্বাস করে ক্রীতদাসের পক্ষে কখনোই স্বাধীন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। জাতীয় কিংবা স্থানীয় নির্বাচন, যে কোনো নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা বিশ্বাস করে কোনোভাবেই দলীয় মনোনয়ন আদায় করতে পারলেই তাদের বিজয় নিশ্চিত। বিজয়ী হিসেবে ঘোষিত হতে তাদের শুধু কোনো রকমে নির্বাচনের দিনটি পার করার অপেক্ষা মাত্র। ফ্যাসিবাদী সরকারের আমলে চলমান উপজেলা নির্বাচনের নামে প্রহসনে অংশ নেওয়া কোনো যৌক্তিক কারণ রয়েছে বলে গণতন্ত্রকামী জনগণ মনে করে না। উপজেলা নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনা প্রহসনের নির্বাচন বিপুলভাবে প্রত্যাখ্যাত হওয়ায় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর জন্য সরকার বিভিন্ন সময়ে অপকৌশলের আশ্রয় নিয়েছে। কখনো নিজ দলের একজনের বিরুদ্ধে আরেকজন ডামি প্রার্থী লেলিয়ে দিয়েছে, কখনো স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছে, আবার কখনো দলীয় প্রতীক বাতিল করে নিজেরাই উপজেলা নির্বাচনের নাটক জমানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
রিজভী আরও বলেন, তবে এসব করে গণতন্ত্রকামী জনগণকে বিভ্রান্ত করা যাবে না। গণতন্ত্রের পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি ভোট ডাকাত শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেবে না।